দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। বিগত 16 বছরের ক্ষতি মাত্র 16 দিনে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি রুট প্ল্যান দেবে। রাতে বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কাঠামোর পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন। 2024 সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন হতে পারে, একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না। সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন, এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে। এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা মেটাফরিকভাবে 16 মাস বলছি, এই 16 মাসটি শেষ হবে। বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড করে আমাদের যে ভাই বোনেরা বিভিন্ন ধর্মের রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তারা কতটুকু ভালো আছে। তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড। সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি, আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি, আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব, যেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো আঘাত না আসে, এবং আমরা সবাই সেখানে থাকব। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববার রাতে জয়পুরহাট থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালতে ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ রংপুরের পীরগাছা উপজেলার মামুন এবং মঞ্জুর মিয়ার পরিবারে এখনও চলছে শোকের মাতম। 20 জুলাই মঞ্জুর ও 5 আগস্ট গুলিতে নিহত হন মামুন। সরকারের কাছে এই দুই হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন পরিবার সহ এলাকাবাসী। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। মামুন ও মঞ্জুর মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নে। জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন মামুন মিয়া। কঠোর পরিশ্রম আর সাধনায় কয়েক বছর আগে মিরপুরে ক্ষুদ্র পরিসরে শুরু করেন গার্মেন্টসের ব্যবসা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়ে এলোপাথারি গুলিতে শহীদ হন তিনি। আজগর আলী ও তাসলিমা বেগমের 4 সন্তানের বড় ছেলে মামুন। তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা মা ও প্রতিবেশীরা। খুবই শান্তশিষ্ট আছিল আমার ছেলে মুখ ফুটলো মুখ ফুটে নাই, কোনো সময় কারোর সাথে দুইটা কথা বলে নাই আমার ছেলে। একই চিত্র মঞ্জুর মিয়ার বাড়িতে। ঢাকার বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন মঞ্জুর মিয়া ও রাহিমা বেগম দম্পতি। জীবিকার তাগিদে করতেন রাজমিস্ত্রির কাজ, আবার কখনো চালাতেন রিকশা। 20 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলোপাথারি গুলিতে নিহত হন মঞ্জুর মিয়া। ওই দিন আমার ছেলে আন্দোলনে শরিক হওয়াতে ওই সেই আন্দোলনে গুলি খেয়ে মারা যায়। আপনারা যদি আমাকে কোনো সহযোগিতা করতে চান তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমি অনেক কষ্টে আছি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে। অন্যদিকে ছাওলা ইউনিয়নের আহত আব্দুল হাকিম 5 আগস্ট গাজীপুরের নাওজুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে ছোড়রা গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে দিন কাটাচ্ছেন। চিকিৎসার ব্যয় নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। সরকার পতনের আন্দোলনে আমি যখন নাওজুরে যাই তখন আমাদের সবাইকে গুলি করছে। আমার নিম্নতে 2 থেকে 250 গুলি গায়ের মধ্যে আছে। 11-12 দিন থেকে এখানে আছে এখানে। আমার তো সংসারের অভাব, দিনানি আমরা দিন খাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাওলা ইউনিয়নের 2 জন শহীদ ছাড়াও বেশ কয়েকজন আহত আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধি। এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন এবং রংপুরের এই আন্দোলনে আমাদের জানা মতে এখনো পর্যন্ত সব তথ্য পাওয়া যায়নি, তারপরেও প্রায় 12-14 জন গুলিবিদ্ধ হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশি মুদ্রায় যা 58,000 কোটি টাকারও বেশি। গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রোম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। আবু সাইদ অপুর রিপোর্ট। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এই প্রকল্প বাস্তবায়নে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে $500 কোটি আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয়েছে $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাটি। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা এবং সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 1 মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। 1 মাসেরও বেশি সময় পর অবশেষে রোববার বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে। সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্কুল এবং কলেজগুলোর ফটকে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থী এবং অভিভাবক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা থেকে শিক্ষা কার্যক্রম চালুর খবর জানাচ্ছেন প্রতিনিধি ফয়জুল হক বাবু। বাবু, স্কুল কলেজে পাঠদান শুরুর কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আমাকে বলছিলেন যে গতকাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশেই শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল থেকে সাতক্ষীরাতে কিন্তু সম্পূর্ণভাবেই নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা মেনেই কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাই স্কুলে। আমি যদি এই স্কুলের চিত্র আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্কুলে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। যদিও আজ সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং জেলা শিক্ষা অফিসারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের নির্দেশনা মেনেই কিন্তু সাতক্ষীরা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং অনার্স বা ডিগ্রি পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের শিক্ষা কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছে এবং এই নির্দেশনা মেনেই কিন্তু যে সরকারের যে টাইম নির্ধারণ করা আছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সেই সময় মেনেই কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গতকাল থেকে তাদের শিক্ষা কার্যক্রম চালু করছে। এবং আমি আজ এই স্কুলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন কোটা আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রম থেকে তারা কিছুটা পিছিয়ে পড়ে। তারা আজ গতকাল যে স্কুলে এসছে এবং আজকে স্কুলে এসে তারা আমাদেরকে যে জানিয়েছেন তাদের যে ঘাটতি সেটি কিন্তু এই শিক্ষা কার্যক্রম শুরুর কারণেই কিন্তু তাদের সেই ঘাটতিটা পোষাতে পারবে বলে আমাদেরকে তারা বলেছে এবং তাদের ভিতরে কিন্তু আমরা একটা উচ্ছ্বাস এবং আনন্দ কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি আছেন তার সাথে। এই গতকাল থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সেই শিক্ষা কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং
কিভাবে তারা শিক্ষা এই স্কুল পরিচালনা করছে সেই বিষয়ে আমরা একটু শিক্ষকের সাথে কথা বলবো। স্যার, আপনি আমাদেরকে একটু জানান যে আসলে এই যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, ছাত্রদের কেমন উপস্থিতি আপনি লক্ষ্য করছেন? আমরা ইতিমধ্যেই আমাদের আইএসপিআর থেকে একটা নির্দেশনা পাওয়ার পরের থেকেই আমরা স্কুল শুরু করেছিলাম। কালকের থেকে আমরা আমাদের পুরোদমেই আমাদের শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে নির্দেশনা আসে আমরা কাজ শুরু করেছি। আমরা যদি এইভাবে কাজটা চালিয়ে যেতে পারি, আমাদের যতটুকু ঘাটতি হয়েছে ততটুকু ঘাটতি আমরা পূরণ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। তাছাড়া এখন আমাদের এই সাতক্ষীরাতে ব্যাপক সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেও আমার স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। অনেক ভালোভাবে আমরা ক্লাস শুরু করেছি, আমাদের কোনো সমস্যা হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ স্যার। স্যার যেমনটা বলছেন, এবং আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে গতকাল থেকে শিক্ষা কার্যক্রম চালু হলেও কিন্তু সাতক্ষীরা জেলায় গত 7 তারিখ থেকে কিন্তু স্বল্প পরিসরে ক্লাস চলতে আমরা দেখেছি। সকাল 10টা থেকে 1টা পর্যন্ত স্বল্প পরিসরে ক্লাস পরিচালনা করলেও গতকাল থেকে কিন্তু যে নির্দিষ্ট টাইম নির্ধারণ করা হয়েছে সকাল 10টা থেকে বিকাল 4টা, সেই অনুযায়ী কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জেলা শিক্ষা অফিসার আমাদেরকে জানিয়েছেন তারা তদারকি করছে এবং মনিটরিং কিন্তু কঠোরভাবে মনিটরিং করছে। কোনো প্রতিষ্ঠান যদি এর ব্যত্যয় ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় বা অ্যাকশন নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চালুর সর্বশেষ খবর আমার কাছে। নাদিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ। কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজ্যটির উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। 1200 পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম 2 আসামি কসাই জিহাদ হাওলাদার এবং মোহাম্মদ সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় এর বিবরণ তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গঙ্গের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। জানাবো গ্রাম বাংলার খবর। শেরপুর কারাগার থেকে লুট হওয়া একটি শটগান এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জেলা আনসার বিডিপির সদস্যরা। বন বিভাগের কার্যালয়ে গেটের সামনে ময়লা আবর্জনা স্তূপের উপর কালো বস্তায় মোড়ানো অবস্থায় ওই শটগান এবং কার্তুজটি উদ্ধার করা হয়। শেরপুর জেলা আনসার বিডিপির কমান্ড্যান্ট রাশিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং সার্কেল অ্যাডজুট্যান্ট রনি সরকারের নেতৃত্বে 5 জন সশস্ত্র ব্যাটালিয়ন আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেটি ভালোভাবে পর্যবেক্ষণ এবং অনুসন্ধান শেষে কার্তুজ সহ শটগানটি উদ্ধার করে আনসার এবং বিডিপির প্রশিক্ষণ কেন্দ্র অষ্টমীতলা অস্ত্রাগারে জমা দেন। নোয়াখালী সোনাইমুড়ি থানা হতে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব 11। পরে উদ্ধার হওয়া অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়। নোয়াখালী র্যাব 11-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে লুট হওয়া অস্ত্র বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ। মানিকগঞ্জের সাটুরিয়ায় দীর্ঘদিন কর্মবিরতির পর পুরোদমে কার্যক্রম শুরু করেছেন সাটুরিয়া থানা পুলিশ। থানা গেটের মূল ফটকে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য জরুরি সেবা দিয়ে যাচ্ছেন। আলাদা আলাদাভাবে টিম গঠন করে পুরো উপজেলা জুড়ে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। থানা চত্বরের গোলঘরে এবং থানার ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। থানার ভেতরে দায়িত্বরত সকল পুলিশ সদস্য তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। এলাকার জনসাধারণকে থানা থেকে সেবা গ্রহণ করতে দেখা গেছে।
টাঙ্গাইলের কালীহাতিতে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মগরা ৫ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলামের নেতৃত্বে ও স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, মনসুর হেল্লাল সহ ও স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের পদত্যাগের দাবিতে মেহেরপুরে বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ। সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদ এবং বারাদি ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে এসব চেয়ারম্যান এবং কাউন্সিলরদের পদত্যাগের দাবি করেন। নতুন করে ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রদান করে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের দাবি জানান বক্তারা। এদিকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ মানুষ। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং প্রায় ২ শতাধিক স্থানীয় নারী পুরুষের অংশগ্রহণে গোবিন্দপুর বাজার এবং আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। চেয়ারম্যান আলাউদ্দিন পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আমরা ছাত্রলীগ এবং চেয়ারম্যান আলাউদ্দিনের পদত্যাগ চাই। দেশীয় অস্ত্র নিয়ে আর্মস নিয়ে ওদের উপর হামলা করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই খবর পেয়ে আমরা অভিভাবকরা গ্রাম অঞ্চল থেকে ছুটে এসেছি। বন্ধু শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল জনসভা করেছে বিএনপি। রবিবার ভেড়ামারা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লার পদত্যাগের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। উপজেলার ভুলতা এলাকায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অধ্যক্ষ আব্দুল আওয়ালের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। গতকাল ঢাকা থেকে সড়ক পথে গফরগাঁও আসার সময় শতাধিক মোটর শোভাযাত্রা সহকারে উপজেলা স্টেডিয়াম মাঠে এসে পৌঁছল স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় পৌরসভা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান, কৃষক দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএনপি বাজার এলাকায় বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও আলোচনা সভায় শ্রীপুর ৭ নং ওয়ার্ড পৌর বিএনপির সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার ব্যাপারী, বিএনপি নেতা তাইজুল ইসলাম, আবু ফজল মিলিটারি, শ্রীপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। গতকাল উপজেলার খোর্দ কুমারপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি সহ অপসারণের র্যালি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও কর্মসূচি পালন শেষে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকার এবং
লাঞ্ছনার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদুল্লাপুর থানার ইনচার্জের নিকট পৃথকভাবে অভিযোগপত্র প্রদান করেন। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দিনাজপুরে পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে পৌরসভার প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। এ সময় পার্বতীপুর পৌর শহরে বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ সহ উপস্থিত ছিলেন। দিনাজপুরে ফুলবাড়িতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পরিষদে তালা লাগিয়ে দিয়েছে এলাকাবাসী। উপজেলার 2টি ইউনিয়ন পরিষদ কাজীহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন এবং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং পরিষদে তালা লাগিয়ে দেয়। সেন্টার ফর এক্সেলেন্স স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ঘোষণা দেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসএম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। খেলোয়াড় তৈরিতে অনবদ্য ভূমিকা রেখে চলছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এবার দেশে প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে স্পোর্টস ইনস্টিটিউট। সচিবালয়ে নতুন এই ধারণার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। 20 অক্টোবরের মধ্যে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির বিষয় জানাতে হবে আইসিসিকে। তবে কয়েকটি দেশের ভ্রমণ সতর্কতায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে আবারও প্রত্যাশার কথা জানান তিনি। এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক বলয়মুক্ত করতে মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে, এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।